কোপাই নদীর এখানে আমি ড্রোনটা ওড়াচ্ছিলাম, ড্রোনটা হারিয়ে গেছে। আমাদের এই গ্রামটার নাম কি? শিয়ালা। তো শিয়ালা গ্রামের এখানে এই কাকিমাগুলো আছে। আপনি কাঠ কুড়োচ্ছিলেন? এত দৌড়িয়েছি, অলিম্পিকে মনে হয় এরকম দৌড়াই। সুইচ যেটা হয় না, যেটা অন অফ হয়, সেটা দেখলাম ঢুকে মতো। কোপাই নদীর এখানে এসে ভ্রমণ করতে এলাম, আর আমার একটা দুর্ঘটনা ঘটে গেল। ফার্স্ট টাইমের জন্য আমি কি বলে এটাকে, খেজুর গাছের রস খাবো। যে কেমন ভাবে রস টপ টপ করে পড়ছে। বাবা খাও, বাবা খাও, ও খেয়ে দেখো। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরের নিকটে অবস্থিত একটি আশ্রম ও শিক্ষাকেন্দ্র হল শান্তিনিকেতন। 1863 খ্রিস্টাব্দে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই জায়গার প্রতিষ্ঠা করেন এবং 1901 সালে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা পূর্বে ব্রহ্ম বিদ্যালয় নামে পরিচিত ছিল। সংস্কৃতি, শিক্ষা, মানুষের ব্যবহার, শিল্প সব কিছু দিয়ে মোড়া এই শান্তিনিকেতন। শান্তিনিকেতন নামটা মুখের থেকে উচ্চারণ হলেই আমাদের মাথায় চলে আসে সর্বপ্রথম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা এবং তার পাশাপাশি বাউল গান, পৌষ মেলা, বসন্ত উৎসব, কোপাই নদী, কঙ্কালীতলা মন্দির, সোনাঝুরি হাট, সাঁওতালিদের মাতিয়ে রাখা গান ও নৃত্য, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এছাড়াও রয়েছে আরও অনেক সংস্কৃতি ও শিল্প। সেই সংস্কৃতি ও শিল্পের টানে আবারও চললুম তোমার আমার সকলের প্রিয় গন্তব্যস্থল বোলপুর শান্তিনিকেতনে। সো গুড মর্নিং গাইস, এখন বাজে ঘড়িতে 4:30। ভোরবেলায় বেরিয়ে পড়েছি সপরিবারে বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আজকের ডেস্টিনেশন মানে বোলপুর শান্তিনিকেতন আমার খুব 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 প্রিয় একটা জায়গা, যেখানে গেলে আমি মানে আলাদাই রকমের একটা শান্তি পাই, আলাদা রকমের একটা ভাইব পাই। তো সেই জায়গার উদ্দেশ্যে আজকে সপরিবারে ভোরবেলায় বেরিয়ে পড়েছি। শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল সকাল 7:20 মাত্রা এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে রামপুরহাট পর্যন্ত যাবে। ট্রেনের জানলার বাইরে থেকে গ্রাম বাংলার দৃশ্যগুলো দেখে খুশিতে মনটা পুরো ফুরফুরে হয়ে গেল। এইভাবে জানালার বাইরের দৃশ্য দেখতে দেখতে এবং আমার ট্রেন জার্নির প্রিয় খাবার ঝালমুড়ি খেতে খেতে পৌঁছে গেলাম আমাদের এবারের ডেস্টিনেশন বোলপুর শান্তিনিকেতনে। ইয়েস, তো ফাইনালি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে বোলপুর শান্তিনিকেতন। জাস্ট আমি ট্রেন থেকে নামলাম, এবার বাইরে যাব। এখন মোটামুটি আমরা টোটো করে নিয়েছি, এবার টোটো করে আমাদের যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউসের ওখানে যাব। দেন তারপরে একটু ফ্রেশ হব, কারণ সেই ভোরবেলায় উঠেছি, চোখ মুখ দেখতে পাচ্ছ ঢুকে ঢুকে গেছে, আর একটু ফ্রেশ না হলে ঠিকঠাক হচ্ছে না। ফ্রেশ ট্রেশ হয়ে দেন লাঞ্চ করতে হবে আমাদের। এখন কাকুর টোটোতে করে যাচ্ছি। কাকুর নাম কি? বাসুদেব পাল। এখানেই বাড়ি নাকি? আচ্ছা, এই টোটোই বিজনেস, প্রচুর পয়সা না টোটোতে? বললেই হলো। স্টেশনের বাইরে তোমরা অনেক টোটো পেয়ে যাবে, যেই টোটোগুলো তোমরা সারাদিনের জন্য ভাড়া করতে চাইলে ভাড়া করতে পারবে, কিংবা তোমাদের গন্তব্যস্থলে যেতে চাইলে সেটিও পারবে। তবে হ্যাঁ, একটু ধ্যান রেখো, টোটোওয়ালাদের সঙ্গে একটু দরদাম করে নিও, তা না হলে টোটোওয়ালাগুলো 1 মিনিটও ভাববে না তোমাদের পকেট খালি করার জন্য। রাতে তেমন একটা ঘুম হয়নি, আর সেই ভোরবেলায় বেরিয়েছিলাম। আর রাস্তাঘাটে তো প্রচুর পরিমাণে ধুলো। তো হোটেলে এসে সবার প্রথমে স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ একেবারে রেডি ফেডি হয়ে গেছি। এবার একটু লাঞ্চ করতে যাবো, কারণ পেটে ছুঁচোয় ডন দিচ্ছে, প্রচণ্ড লেভেলে খিদে পেয়েছে। 2021 সালে আমি যখন শান্তিনিকেতন এসেছিলাম তখন 2টো এপিসোড বানিয়েছিলাম, আর ওই ভ্লগগুলোতে ম্যাক্সিমাম আমি সব কিছুই দেখিয়ে দিয়েছি শান্তিনিকেতনে। বাট কিছু কিছু জিনিস দেখাইনি আমি, সেগুলো অবশ্যই আমি এবারে কভার করব। আর এবারেও আমি 2টো এপিসোড বানাচ্ছি, কারণ একটা এপিসোড যদি বানাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আর লেন্দি হয়ে গেলে ভ্লগটা তোমরা দেখতে মানে একটা বোর ফিল করবে। রুই পোস্তটা হবে তো? তুমি কি খাবা? প্লেন নিলে রুই পোস্ত? প্লেন খাবে? তুইও প্লেন? তুইও প্লেন? আচ্ছা,
তাহলে রুই মাছ হচ্ছে 2টো প্লেন হবে, একটা পোস্ত হবে, রুই পোস্ত একটা। বোলপুর শান্তিনিকেতনের রেস্টুরেন্টগুলোতে খেতে আমার বেশ লাগে। প্রথমত কাঁসার থালায় খেতে দেয়, দ্বিতীয়ত এখানকার ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলোতে ঘরোয়া রান্নার স্বাদ পাওয়া যায়, তৃতীয়ত এখানকার মানুষদের ব্যবহারগুলো খুব ভালো লাগে আমার। যাই হোক, আমরা মধ্যাহ্ন ভোজনের জন্য ভেজ থালির পাশাপাশি রুই পোস্ত নিয়েছিলাম এবং জমিয়ে পেট পুজো সেরে ফেললাম। তো মোটামুটি আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চটা খুব ভালোভাবে করেছি, মানে আহামরি ভালোভাবে না হলেও খুব ভালোভাবে করেছি। মোটামুটি প্রাইসও ঠিকঠাক নিয়েছে, মানে একটু হাইফাই প্রাইস নিয়েছে। যেই প্রাইস নিয়েছে সেই প্রাইসে আর একটু ভালো হলে ভালো হতো, হ্যাঁ, বাট ঠিকঠাকই আছে। এখন খিদে পেটে যা পেয়েছি মোটামুটি খেয়ে নিয়েছি। এখন একটা টোটো নিয়ে নিয়েছি, দাদা চালাচ্ছে। দাদার নাম কি? সুজিত। সুজিত তো সুজিত দত্ত দা আমাদের টোটো দাদা। টোটোতে করে এখন হচ্ছে আমরা সৃজনী যাব। সৃজনীর ওখানে অনেক কিছু দেখার আছে, আর সৃজনীর ওখানে গিয়ে তোমাদেরকে অনেক কিছু দেখাবো, তোমাদের ভালোও লাগবে। আমি এর আগে সৃজনীতে গেছি, কিন্তু হচ্ছে ক্যামেরা বন্দি করিনি। তো মোটামুটি আমি হচ্ছে সৃজনীর এখানে চলে এসেছি। পেছনে দেখতে পাচ্ছ, যারা শান্তিনিকেতন এসেছো তারা গেটটা দেখেই বুঝে গেছো। কিন্তু সৃজনীর এখানে কি হচ্ছে, মিনিস্টারদের কী সব অনুষ্ঠান হচ্ছে, দ্যাটস ওয়াই এখন ভ্লগিং করা ভেতরে অ্যালাউ নেই বলছে, মানে ক্যামেরা দিয়ে করা অ্যালাউ নেই বলছে। তো দেখি ভেতরে গিয়ে আমি মোবাইল দিয়ে মোটামুটি টুকটাক করে ভিডিও করার চেষ্টা করব, আর এবং ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিয়ে বলার চেষ্টা করব আর কি, ট্রাই করব। কারণ হচ্ছে দেখো, এখন বলেই দিয়েছে এরা প্রথমে ঢোকার সঙ্গে সঙ্গেই যে ক্যামেরা করা অ্যালাউ নেই। তো তবু যেটুকু পারবো সেটুকু দেখাবো, তাছাড়া বেশি আমি ঝামেলার মধ্যে যেতে চাই না। আর এখন এর মধ্যে ভিজিট করার জন্য কোনো রকম টিকিটও লাগছে না, এখন সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে 20 তারিখ পর্যন্ত, মানে 20 ফেব্রুয়ারি পর্যন্ত, মানে আর 2 দিন আছে আর সময়, আজকে 18 তারিখ। এখানে যারা সিকিউরিটি গার্ডে আছে তারা হচ্ছে বলে দিল ক্যামেরার ভেতরে অ্যালাউ নেই, মানে ক্যামেরা দিয়ে ভ্লগ করতে বারণ করলো। ফোন দিয়ে করতে পারবো, মানে জানি না ক্যামেরা দিয়ে করলে কী হবে আর ফোন দিয়ে করলে কী হবে, সেটা একই ফুটেজ পাচ্ছি আরও জানি না। যাই হোক, তাদের কোনো একটা রেস্ট্রিকশান হবে হয়তো, তারা বারণ করেছে যেহেতু, তার জন্য আমি ক্যামেরা বের করবো না। ক্যামেরা হচ্ছে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, আর ফোন দিয়েই তোমাদেরকে এই সৃজনীর চারিপাশটা ঘুরে দেখাবো। বোলপুর শান্তিনিকেতনের সকল ঐতিহ্যের মধ্যে অন্যতম এক ঐতিহ্যময় স্থান এবং ভ্রমণের সেরা দৃষ্টি আকর্ষণের স্থান হল সৃজনী শিল্পগ্রাম। এই সৃজনী শিল্পগ্রামের মধ্যে রয়েছে বহু জায়গার শিল্প এবং সেই সব জায়গার ঐতিহাসিক সব স্থাপত্য, রয়েছে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যময় সব আবিষ্কার। এখানে আরও রয়েছে যাদের কথা ইতিহাসের বইয়ের পাতায় লেখা থাকতো, তাদের বড় বড় সব মূর্তি। রয়েছে একপাশে সোনাঝুরি হাটের মতো বড় জায়গা জুড়ে না হলেও স্বল্প জায়গা জুড়ে চাঁদের হাট। এখানে কতগুলো ছোট ছোট কুটিরি করা আছে তোমরা দেখতে পাচ্ছ। বেসিক্যালি এর ভেতরে বিভিন্ন জায়গার ঐতিহ্য, স্ট্রাকচার, সেখানকার কিছু শিল্প, সেগুলো তুলে ধরা হয়েছে। যেমন বাংলার, উড়িষ্যার, বিহারের, ঝাড়খণ্ডের সমস্ত কিছুর যে মেন শিল্পগুলো, যেখানকার ঐতিহ্য, যেখানকার বিখ্যাত শিল্প, সেগুলোকে তুলে ধরা হয়েছে মূর্তির আকারে। এখানে যেমন লেখা আছে উড়িষ্যার হচ্ছে যে সকল স্ট্যাচুগুলো আছে, যেখানকার বিখ্যাত শিল্পগুলো আছে, সেগুলো হচ্ছে এর মধ্যে তোমরা দেখতে পাবে। তবে হ্যাঁ, জুতো খুলে ঢুকতে হবে, আর কোনো কিছু স্পর্শ করা যাবে না। এই বাইরে থেকে দেখো কত সুন্দরভাবে ছবিগুলো এঁকে দিয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছ সিকিম লেখা রয়েছে, আর সিকিমের কিছু ঐতিহ্য, সিকিমের কিছু বিখ্যাত শিল্প এখানে রাখা রয়েছে এই ঘরের মধ্যে, যেগুলো আর কি জুতো খুলে ভিতরে ঢুকতে হবে। তারপরে কিন্তু আমার শু পরা আছে, তো বারবার খোলাটা সম্ভব হচ্ছে না, দ্যাটস ওয়াই তোমাদেরকে এইভাবে আমি দেখাচ্ছি। এই যে দেখো, সিকিমের কিছু শিল্প, বিখ্যাত শিল্প, সেইগুলো এখানে আছে। ওই ড্রেসগুলো তোমরা দেখতে পাচ্ছ, বেসিক্যালি তোমরা সিকিমের দিকে ঘুরতে গেলে ওই ড্রেসগুলো দেখতে পাও, তো ওগুলো একটা সিকিমের ঐতিহ্য। এটা হচ্ছে বিহারের ঐতিহ্য এবং শিল্পগুলোকে একত্রিত করে রাখা হয়েছে এখানে। দেখা যাক ভেতরে কি কি আছে বিহারের। সামনেই দেখতে পাচ্ছি একজন মহিলা আলপনা বুনছে, কিছু একটা সামথিং হবে। এপাশে আছে ঢোল, মানে ঢোল কিনা জানি না, বাদ্যযন্ত্র। তারপরে এখানে কিছু শিল্প আছে যেগুলো আমি নাম জানি না। আর ওপরে কিছু আছে, এই যে দেখতে পাচ্ছ, আমি অত কিছু নাম টাম জানি না, ওর জন্য আমি বলতেও পারছি না। বিভিন্ন ধরনের আর্টগুলো যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই যে দেওয়ালে আর্ট, এই আর্টগুলো কত সুন্দর দেখো। মানে এই যে স্ট্যাচুগুলো দেখতে পাচ্ছ, এর থেকেও আমার এই বেশি আর্টগুলো পছন্দ হচ্ছে। শান্তিনিকেতনে আর একটা ঐতিহ্য হলো এই যে কাগজ ফুল।
মানে তোমরা এখানে মাঠে ঘাটে বলো, বাড়ির ছাদে বলো, বাড়ির পাশে বলো, সব জায়গায় এই কাগজ ফুল তোমরা দেখতে পাবে। আর দেখতে না অপূর্ব সুন্দর লাগে এই কাগজ ফুল। এর কাঁটাগুলো থেকে সাবধানে থেকো, কারণ যেসব জিনিস একটু দেখতে ভালো হয় সেসব জিনিস কিন্তু আলাদাভাবে ছোবল মারে, সেটা লাইফের ক্ষেত্রেও হয়। এখানে দেখতে পাচ্ছ আসাম লেখা রয়েছে, আর আসামের এখানে কিছু শিল্প তুলে ধরা হয়েছে যেটা আসামের আর কি বিখ্যাত। এই যে দেখো, আর এই যে ওয়াল পেন্টিংগুলো দেখতে পাচ্ছ, এই যে আর্টগুলো অপূর্ব সুন্দর দেখতে, মানে মানে ভাষাহীন, মানে এইগুলো দেখেই না চোখটা জুড়িয়ে যাচ্ছে। এখানে আবার একটা বাদ্যযন্ত্র নিয়ে একজন বাজাচ্ছে, সেটাকে একটা স্ট্যাচু বানানো আছে। এখানে লেখা আছে কি সক্রিয়া বায়ন, আচ্ছা। আর এর ভেতরে হচ্ছে আসামের কিছু শিল্প আছে, এই যেমন এখানে দেখতে পাচ্ছি তাঁত শিল্প এটা, তারপরে এখানে বাদ্যযন্ত্র আছে, তারপর পোশাক আছে, শাড়ি আছে ওখানে, তারপরে এই যে পল্লী গ্রামের একটা চিত্র এখানে দেখতে পাচ্ছি। এপাশেও কিছু কাঁসার জিনিসপত্র আছে যেগুলো আর কি আসামের বিখ্যাত। এখানে বেতেরও জিনিসপত্র দেখতে পাচ্ছি, বাঁশ টাস দিয়ে কী সব করা আছে দেখতে পাচ্ছি। ভালো, খুব ভালো। দেখো এখানে আমি তোমাদেরকে সবটা দেখিয়ে বোঝাতে পারবো না, কারণ এটা সম্ভব না। তোমরা এখানে আসলে তারপরে বুঝতে পারবে, যে ভেতরে ঢুকতে পারবে। আমি তো শু পরে আছি বলে বারবার শু খুলতে পারছি না, কারণ একটা কুটরিতে শু খুলবো, আবার একটা কুটরির দিকে শু খুলবো, আবার পড়তে হবে। তো দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে সেইভাবে দেখাতে পারছি না। কিন্তু এখানে বেসিক্যালি কি হয়, বিভিন্ন স্টেটকে রিপ্রেজেন্ট করছে, তাদের যে মেন শিল্পগুলো সেগুলোকে তুলে ধরছে, একটা ছোট্ট কুটরিতে দেখানো আছে আর কি এই সৃজনীর ভেতরে। এটাই আর কি, এছাড়া আর কিছু না। যেমন মণিপুর, আসাম, ঝাড়খণ্ড, ওদিকে দেখলাম বিহার, সিকিম, বাংলা, উড়িষ্যা, এরকম সব স্টেট মিলে তাদের যে শিল্পগুলো আছে সেইগুলো হয়তো সৃজনীর এখানে তুলে ধরেছে, এটাই আর কি। ত্রিপুরা আছে, এখন ফটোশ্যুট চলছে, 90s ফটোশ্যুট ঘন্টার ধরে। এইভাবে কে ফটো তুল। রনপা রায় বেশে এখানে হচ্ছে কিছু জিমন্যাস্টিকের জিনিসপত্র দেখতে, মানে স্ট্যাচু দেখতে পাচ্ছি। একজন হচ্ছে বাঁশের উপরে দাঁড়িয়ে আছে, আর একজন এখানে কি করছে এটা বুঝতে পারছি না, জানি না, লেখাও নেই তাই জন্য জানতে পারছি না। এখানেও মোটামুটি দেখতে পাচ্ছি বাঁশ নিয়ে জিমন্যাস্টিক করছে, ব্যায়াম ট্যাম। এখানেও মোটামুটি ক্যারাটে মতো করার মতো ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছে। বেশ সুন্দর স্ট্যাচু এখানে কয়েকটা আছে। এখানে কিছু পাথরের তৈরি স্ট্যাচু আছে, বিভিন্ন মূর্তি, এটা তো জানি আমরা, ওং নমঃ শিবায়। এখানে আরও অনেক আছে স্ট্যাচু, আমি জানি না, নাম একটাও জানি না। তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। বাট এগুলো হচ্ছে পাথর দিয়ে তৈরি, আর উন্নত মানের পাথর, সেটা দেখেই বোঝা যাচ্ছে, কারণ অবশ্যই একটা শিল্পর জায়গায়। পেছনে দেখতে পাচ্ছ কত বড় একটা বুদ্ধমূর্তি স্ট্যাচু করা আছে, অনেক বড়। তোমাদেরকে আমি বলবো সৃজনীতে আসলে তোমাদের মন একদম জুড়ে যাবে। তো শান্তিনিকেতনে আসলে একবার হলো সৃজনীতে ঘুরে যাবে। সৃজনীতে মোটামুটি 4-5টা ঘুরে দেখেছি, খুব ভালো লাগে আমার সৃজনী। এর আগেও ঘুরেছি, এখনও ঘুরলাম, খুব সুন্দর। বাট সৃজনীটা আমি ভিডিওতে সেইভাবে তুলে ধরতে পারবো না। তোমাদেরকে বলবো সৃজনীকে দেখতে হলে নিজের চক্ষু দিয়ে, তাহলে অবশ্যই একটিবার যখন শান্তিনিকেতনে আসবে সৃজনীটা ঘুরে যাও। ভিডিওর মাধ্যমে সৃজনীকে তুলে ধরা সম্ভব না, তাহলে 1 ঘন্টার একটা সিনেমা বানিয়ে ফেলতে হবে আমাকে। আর সৃজনীর ভেতরে অনেক শিল্প আছে, আমি কিচ্ছু নাম জানি না। তোমরা আসবে, দেখবে, মনকে শান্তি দেবে, চোখ জোড়াবে, এটাই এনাফ। কোপাই নদীর এখানে এসেছি, বাট জল নেই, যেটা জানতে পারলাম 1 হাঁটুও জল নেই নদীতে, পুরো শুকনো নদী। এই ফার্স্ট টাইমের জন্য কোপাই নদীর এখানে আসলাম, দেখা যাক জল ফল আছে কি নেই। এখানে একটু ড্রোন ওড়াবো, দেখি ড্রোনে কেমন লাগে ভিউটা। স্থানীয়দের থেকে আমি জানতে পারলাম যে এই জায়গাটায় বর্ষাকালে একেবারে পরিপূর্ণভাবে জল হয়ে যায়। এটা কিন্তু অ্যাকচুয়ালি নদী, আমি নদীর উপরেই দাঁড়িয়ে আছি, কিন্তু এখন দেখো পুরো ধু ধু করছে, মরুভূমির মতো শুকিয়ে গেছে। আর অল্প একটু জল আছে এই সাইডটাতে, এই যে দেখতে পাচ্ছ ঝর্ণা টাইপের বেরোচ্ছে, ওই ব্রিজের তলা দিয়ে জল আসছে কিছু, আর জলটা ঘোলাটে জল, মোটামুটি হাঁটু জল হবে। কোপাই নদী নামটা শুনলেই আমার মাথায় প্রথমে সেই শৈশবকালে কথা মনে পড়ে যায়। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। মনে পড়ে সেই ছোট্টবেলার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছড়াটির কথা,
কোপাই নদীর তীরে বসেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শৈশবকালের জন্য এই ছড়াটি লিখেছিলেন, যা আজও প্রত্যেকটি বাঙালির মনে থাকবে। ময়ূরাক্ষী নদীর উপনদী কোপাই নদী, যার অপর নাম শাল নদী, পশ্চিমবঙ্গ রাজ্যে বীরভূম জেলার শান্তিনিকেতন, বোলপুর, কঙ্কালীতলা ও লাভপুরের পাশ দিয়ে বয়ে চলেছে এই কোপাই নদী। নদীটি আকারে বেশ অনেকটাই ছোট আকৃতির, ওই ধরো কিছুটা খালের মতো দেখতে। সারা বছর এই নদীতে হাঁটু জল থাকলেও বর্ষাকালে কিন্তু বন্যা দেখা দেয়। কোপাই নদীর এখানে আমি ড্রোনটা ওড়াচ্ছিলাম, ড্রোনটা হারিয়ে গেছিলো। 950 মিটার মতো যাওয়ার পরে হঠাৎ করে আরসি কানেকশন লস্ট হয়ে যায় এবং পড়ে যায়। তারপরে আমরা প্রচুর ছোটাছুটি করেছি, হাঁপিয়ে গেছি, কারণ আননোন জায়গা। তারপরে নদীর ধার দিয়ে এই দাদার নাম কি? প্রবীর দা। ইউটিউবে ভিডিও বানাচ্ছি, বুঝলে, ভিডিও বানাচ্ছিলাম, ড্রোনটা ওই জন্য উড়াচ্ছিলাম। তো এই দাদা আমাকে চেনো? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো যাই হোক, এই দাদা হচ্ছে সাইকেল নিয়ে আসছিল আর আমরাও খোঁজাখুঁজি করছিলাম। তো এসে বলে গেল যে এখানে স্কুল বাড়ি আছে, সেই স্কুল বাড়িতে ড্রোনটা হচ্ছে যে পেয়েছিল সে রেখেছে। আর মাথা থেকে মানে ব্রেন বলে না, শর্ট হয়ে গেছিলো। ওখানে হিমাংশু আছে আর ওর বন্ধু আছে, আমরা 3 জন মিলে মানে ওরকম অলিম্পিকে দৌড় দেয়নি লোক, যা দৌড়িয়েছি আমরা, আমার বাবাও পর্যন্ত, সে হেনস্থা হতে হয়েছে যা। তো ফাইনালি ড্রোনটা পেয়েছি মোটামুটি। থ্যাংক ইউ হচ্ছে এনাদেরকে। আপনাদের এই গ্রামটার নাম কি? জায়গাটা শিয়ালা। তো শিয়ালা গ্রামের এখানে এই কাকিমাগুলো আছে। আপনি কাঠ কুড়োচ্ছিলেন, কাঠ কুড়োতে এটা পেয়েছিল। এটা অ্যাকচুয়ালি আরসি কানেকশন লস্ট হয়ে এখানে পড়ে গেছিল, তো কাকিমা পেয়েছিল। তো থ্যাংক ইউ সো মাচ টু অল। এবং এই যে দাদার নাম কি? প্রবীর দা। এই প্রবীর দা হচ্ছে সাইকেল নিয়ে যদি আমাদের না ডেকে আনতো তাহলে হয়তো আমরা পেতামই না এটা। আমরা খুঁজছিলাম এখানে ওখানে। নাতনি, আপনি ভিডিও দেখেন আমার? আচ্ছা আচ্ছা, এখানে একজন দিদি আছে আমার ভিডিও দেখে। আর পুচকে এই যে হ্যালো, বড় হলে দেখবে এটা। এই যে নেবে না, ওই ড্রোন নেবে। আর কি করবি বল, আমার বুকে জল ছিল না। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। অনেকটা ভালোবাসা নেবেন আর প্রণাম নেবেন, অনেক উপকার হয়েছে। একদম 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 চেষ্টা করি। অনেক মানুষ থাকে যারা হচ্ছে পেয়ে দিতে চায় না, যায় আপনারা এত ভালো সরল। এটা ঠিক কথা বলেছেন। লাইফে অতটা চাপ খাইনি, যা চাপ খেয়েছি আমি এই লাস্ট 1 ঘন্টায়। শুধু আমার সঙ্গে পড়ে এরা দুজনও, এই যে হিমাংশু আর তোর নামটা কি? সৈকত। এরা দুজন প্লাস আমার বাবা। কানেকশনের জায়গাটা দেখলাম একটুখানি এদিকে ওদিকে হয়ে গেছে, যেটা ওই আরসি কানেকশনের জায়গাটা। তারপরে তোমার ওই সুইচ যেটা হয় না, যেটা অন অফ হয়, সেটা দেখলাম ঢুকে মতো গেছে আর একটু বেরিয়ে মতো এসছে প্লাস্টিকের এইটা। তো ঠিক আছে, ওটা ঠিক করে নেবো কলকাতায় গিয়ে। কোপাই নদীর এখানে এসে ভ্রমণ করতে এলাম আর আমার একটা দুর্ঘটনা ঘটে গেল। যাই হোক, এখানে বেশিক্ষণ থাকবো না, এবার এখান থেকে বেরিয়ে যাব। আর এখানে তেমন কিছু দেখার নেই, ওই 2-1 জন হচ্ছে ছোটো ছোটো স্টল নিয়ে বসেছে, ওই শাড়ি ফাড়ি বিক্রি করছে। তারপরে ধরো বাউল গান হচ্ছে, কানের দুল, হার ফার এইসব বিক্রি হচ্ছে। আর নদীতে তেমন একটা জল নেই, তোমরা ড্রোন শটে দেখতে পেয়েছো। ফার্স্ট গেটের দিকে যাচ্ছিলাম, টোটোটা হঠাৎ করে দাঁড় করিয়ে দিলাম, কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ রাস্তার পাশ দিয়ে দেখতে পেলাম যে খেজুরের গুড়, এই খেজুরের রস যেটা জাল দিয়ে গুড় তৈরি হচ্ছে। তো এটা দেখার পরে আমি দাঁড় করিয়ে দিলাম টোটোটাকে। আর এই খেজুরের রস গুড়, এটা গুড়। আচ্ছা আচ্ছা, এর থেকে দিয়ে লোককে দেওয়া হয়। আচ্ছা, এর থেকে লোককে দেওয়া হয়। আচ্ছা, কই দেখি একটু। ওকে, দেখো গুড়টা কত মিষ্টি। ঠিক আছে, খেজুরের মতো লাগছে। খেজুরের মতো তো লাগবে, তো খেজুরের রস। দেখি আমি এমনি খাই না গুড়, একটু আঙুল দিয়েছে। টেস্টি, ভালো টেস্ট আছে, দারুণ খেতে, দারুণ। দেখতে পাচ্ছ এখানে খেজুরের গুড়টাকে প্রসেসিং করছে জাল দিয়ে, তারপরে হচ্ছে খেজুরের রসটাকে জাল দিচ্ছে, এবার গুড় তৈরি হবে, খেজুরের গুড়। এই যে দেখতে পাচ্ছ মাটির জায়গা, নিচে আগুন। ওটা কি হয়ে গেল গুড়টা? ওটা পাটালি হবে? ও আচ্ছা আচ্ছা, পাটালি আছে আপনার কাছে? ও, এটা পাটালি তৈরি হবে। এটা কি আজকেই তৈরি হয়ে যাবে নাকি সময় লাগবে? মিনিট 15 লাগবে। মিনিট 15-র মধ্যে পাটালি তৈরি? এই সাবাস,
তো যাই হোক একটু খেজুরের গুড় নিলাম, বাবা খেজুরের গুড় নিল 1 কিলো, এখানে 150 টাকা নিল। রাস্তার পাশেই জাল দিয়ে একদম চোখের সামনে বিক্রি করছে। আর ওই পারে মানে একটুখানি দূরে গিয়ে রাস্তার ওই পারে হচ্ছে খেজুর গাছ আছে, সেগুলো হচ্ছে ওই ভাঁড়গুলো লাগানো আছে, সেখান থেকে রস সংগ্রহ করে এনে এখানে হচ্ছে এনারা গুড় মানে গুড় তৈরি করে রসটাকে জাল দিয়ে। কি খেলা, কি খেলছিস? গরু খেলা? এটা কি গরু? এ গরু? তোরা গরু আর এটা কি মালিক? তো এটা কে একে টানছিস না ও টানছে তোদের? নাঙলও ও তোদেরকে টানছে? তোরা দুজন গরু আর ও মানুষ। ওই ওই জমি চাষ হচ্ছে, এটা জমি। তোদের কি নাম? আমার নাম সারিনা। তোর নাম কি? আমার নাম সারিনা। তোর নাম কি? আমার নাম বুনু বিশ্বাস। আর তোর নাম? আমার নাম কিষান বিশ্বাস। বাহ, খুব ভালো। ড্রোনটা হারিয়ে গেছিল, মনটা খারাপ ছিল, কিন্তু রাস্তায় যেই দেখলাম টোটো করে যাচ্ছিলাম নলের গুড় মানে ওই আর কি আখের রস, সরি খেজুরের রসকে জাল দিয়ে গুড় প্রসেসিং হচ্ছিল। তো ওটা দেখার পরে টোটোওয়ালাকে বললাম দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড় করিয়ে দিলাম। তারপরে একটু গুড় খেলাম, তারপরে গুড় নিলাম। তাও আমার মনটা না তৃপ্তি হলো না। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে খেজুরের রস খেজুরের গাছ থেকে পেড়ে খাবো। তো তার জন্য এখানে হচ্ছে আমরা সামনে যাচ্ছি খেজুর গাছের ওখানে খেজুরের রস পারবো। যাদের আর কি খেজুরের গাছ, যারা আর কি ওই খেজুরের রসটা মানে কি বলে বের করে গাছের থেকে ওই আর কি পারে আর কি। তো তাদের থেকে পারমিশন নিলাম, তারা বললো যে যাও তোমরা গিয়ে খাও যদি হয়। আর এই যে নিয়ে এসেছি আমরা দুটো হচ্ছে গ্লাস। এবার সামনেই হচ্ছে খেজুর গাছ, খেজুরের রস খাবো বস। এই গাছটা মোটামুটি দেখতে পাচ্ছি যে একটু ছোটো মতো আছে। আর ফার্স্ট টাইমের জন্য আমি কি বলে এটাকে খেজুর গাছের রস খাবো, অরিজিনাল রস। তো মোটামুটি দেখা যাক। হাঁড়িটা পাড়তে বলেছিল তো মালিক? হ্যাঁ তাহলে ঠিক আছে। এই যে এখানে পিঁপড়ে ভর্তি, একটু দেখিয়ে দে, ক্যামেরাটা আন, এখানে দেখিয়ে দে। পিঁপড়ে ভর্তি মানে মিষ্টি জিনিস পেয়েছে, তো মিষ্টি জিনিস পেলে সবাই চাটতে পছন্দ করে। ওই যে দেখতে পাচ্ছ টপ টপ করে পড়ছে, ওই যে সাদা রসটা ওটাই হচ্ছে খেজুরের রস। ওই যে দেখো পড়ছে হাঁড়িতে। কি করে রাখি এটা? পারি না? এই তো হয়ে গেল আবার কি? এই তো ওরে এই যে হাঁড়ি পেরেছি দেখতে পাচ্ছ। এবার হচ্ছে রসটা মৌমাছির ভেতরে আছে তো ভয় লাগছে, উঠবে না। আরে রস কই পড়। এই যে দেখতে পাচ্ছ মোটামুটি 1 গ্লাস মতো হয়েছে। আর এইটা হচ্ছে ওরা কি হয় দুপুরবেলায় হচ্ছে নিয়ে চলে গেছিলো, তো এখন মোটামুটি এইটা হয়েছে। আর আমি অল্প একটুখানি আগে টেস্ট করে দেখি। ভালো খেতে, মানে সেই আখের রস খেলে যেরকম লাগে না, মানে জলহীন আখের রস, সেরকম টাইপের লাগলো খেজুরের রসটা। বেশ ভালো খেতে। দেখতে পাচ্ছ যে কেমনভাবে রস টপ টপ করে পড়ছে। বিশুদ্ধ রস। যাই হোক খেজুরের রস খেলাম, খেজুরের গুড় নিলাম, খেজুরের পাটালি নিলাম। এবার হচ্ছে আমরা আমাদের শেষ গন্তব্যস্থল, না এর মাঝখানে আর কোথাও দাঁড়াবো না, শেষ গন্তব্যস্থল ফার্স্ট গেট। সেখানে গিয়ে আমরা মোমো খাবো, ওখানকার বিখ্যাত মোমো। ছোটো ছোটো মোমো করে কিন্তু খেতে না অপূর্ব টেস্ট লাগে। তো দেখা যাক সেই টেস্ট ধরে রেখেছে কিনা, কারণ আমরা প্রিভিয়াস ইয়ারে খেয়েছিলাম, মানে 2021-এ খেয়েছিলাম। এবার 2022-এ কেমন টেস্ট ধরে রেখেছে দেখা যাক, সেখানে গিয়ে ট্রাই করবো। যখনই আমি বাইরে বেরোই, সেটা ভ্লগ করার জন্য হোক কিংবা অন্য কোনো কারণে হোক, তোমরা যারা আমার ভিডিও দেখো, তারা দেখা হলে কাছে এসে কথা বলো, আমার সঙ্গে টাইম স্পেন্ড করো, সেলফি তোলো, এগুলো আমার সত্যি বলছি খুব ভালো লাগে। আর তোমরা যারা ভয় পেয়ে কিংবা লজ্জা পেয়ে কাছে আসো না, এগুলো আমার একদম ভালো লাগে না। সো প্লিজ তোমাদের সঙ্গে দেখা হলে অবশ্যই কাছে এসে কথা বলবে, তাতে করে তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। তো অলরেডি এখন ফার্স্ট গেটে এখানে চলে এসেছি মোমো খাওয়ার জন্য। চারিপাশে অনেক দোকান আছে, বাট এখানে এই সুভাষদার মোমো, এখানে আসলে এই দাদার দোকান থেকে খাই। তো দাদা কেমন আছে বলো? ঠিক আছে চলছে। সুভাষদার মোমো, মোমো খাবো একদম। তো মোটামুটি হচ্ছে আমার হাতে এখন ফার্স্ট গেটে সুভাষদার মোমো চলে এসেছে। 8 পিস ফ্রাই মোমো দিয়েছে মাত্র 45, মানে 45 টাকায় 8 পিস মোমো। তার উপরে আবার গ্রিন চাটনি দিয়েছে একটা, আর ওই কিছু একটা সস হবে, হয়তো টমেটো সস ফস হবে। দামটা হেভি কম, 45 টাকায় 8 পিস মানে হেভি কম। এর বাইরে একটা মচমচে ভাব আছে, মুখে যখন দিচ্ছি পাঁপড় ভাজার মতো কড়মড় করে ভেঙে যাচ্ছে। আর ভেতরে চিকেনের একটা স্টাফ করা আছে।
দারুণ। তো মোটামুটি আমাদের ফার্স্ট গেট থেকে মোমো খাওয়া কমপ্লিট। তোমাদেরকে আমি বলবো একটিবার আসলে শান্তিনিকেতনে, তো যদি তোমরা এখানে স্টে করো তাহলে অবশ্যই সন্ধেবেলায় ফার্স্ট গেটে মোমোটা ট্রাই করো, সেটা স্টিম হোক সেটা ফ্রাই হোক যাই হোক না কেন একবার ট্রাই করো। আর সুভাষ মোমো থেকে যদি ট্রাই করো তাহলে আমারটা ভালো লেগেছে, এবার তোমাদের কেমন লাগবে জানি না, মানে আমার জিভের সাথে সঙ্গে তোমাদের নাও মিলতে পারে, বাট যতজন খেয়েছে এখানে সুভাষ মোমোর সঙ্গে আমার ফ্যামিলির লোকজন বলো বন্ধু বান্ধব বলো তাদের সবার ভালো লেগেছে। যাই হোক আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক করে দাও, শেয়ার করতে ভুলো না, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও। সেকেন্ড এপিসোড আসছে, স্টে টিউন, বাই বাই।